হ্যাকার এই শব্দটা শুনলেই আমাদের মাথায় কি ছবি ভেসে ওঠে ভাবুন তো। সম্ভবত একটা কালো হুডি পরা কেউ যে কিনা একটা অন্ধকার ঘরে বসে খুব দ্রুত টাইপ করে যাচ্ছে, তাই না? আসলে সিনেমার খবরে আমরা এটাই তো দেখে এসেছি। আসলে এই ছবিটা হলো কম্পিউটার ক্রাইম নিয়ে আমাদের সবার মনের ভয়। এমন একজন মানুষ যে প্রযুক্তির আড়ালে থেকে আমাদের ডিজিটাল জীবনটাকে যে কোনো মুহূর্তে তছনছ করে দিতে পারে। কিন্তু এটাই কি হ্যাকিংয়ের একমাত্র সত্যি? না, একদমই না। এই প্রচলিত ধারণার বাইরে গিয়ে হ্যাকিংয়ের আসল জগৎটা যদি বুঝতে হয় তাহলে আমাদের পর্দার আড়ালে যেতে হবে। আর সবার আগে বুঝতে হবে সেই যন্ত্রটাকে, মানে কম্পিউটারকে, যার সাথেই হ্যাকারদের সব কারবার। বিষয়টা শুনতে বেশ জটিল মনে হতে পারে, কিন্তু এর মূল ভিত্তিটা কিন্তু খুবই সহজ। চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। মানে একটা কম্পিউটার সিস্টেম আসলে কিভাবে কাজ করে সেটা একটু দেখিনি। আচ্ছা, হার্ডওয়্যারকে আমরা একটা সিস্টেমের শরীর বলতে পারি। মানে যে জিনিসগুলো আমরা ছুঁতে পারি, দেখতে পারি। যেমন ধরুন, সিপিইউ হলো তার মস্তিষ্ক, র্যাম হলো তার স্বল্পমেয়াদী স্মৃতি, আর কিবোর্ড হলো কথা বলার একটা মাধ্যম। এই সব কিছু মিলেই কিন্তু শরীরটা তৈরি হয়। বেশ, হার্ডওয়্যার যদি শরীর হয় তাহলে সফটওয়্যারকে বলতে পারেন তার মন বা আত্মা। এই মনে কিন্তু শরীরকে নির্দেশ দেয় যে কি করতে হবে, কখন করতে হবে। আমাদের অপারেটিং সিস্টেম থেকে শুরু করে যে কোনো অ্যাপ, সব কিছুই এই সফটওয়্যারের অংশ। তাহলে প্রশ্নটা হলো, এই মন আর শরীর, মানে সফটওয়্যার আর হার্ডওয়্যার, এরা একে অপরের সাথে যোগাযোগ করে কিভাবে? এই প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু পুরো সিস্টেমের রহস্যটা লুকিয়ে আছে। আর ঠিক এখানেই হ্যাকারদের আগ্রহের মূল কেন্দ্রবিন্দু। তো এই যোগাযোগের কাজটাই করে কার্নেল। কার্নেলকে আমরা একজন দোভাষীর সাথে তুলনা করতে পারি। যখন সফটওয়্যার অর্থাৎ মন কিছু একটা করতে চায়, সে সেটা কার্নেলকে বলে, আর কার্নেল সেই নির্দেশটাকে হার্ডওয়্যারের অর্থাৎ শরীরের ভাষায় অনুবাদ করে দেয়। এই দোভাষী ছাড়া কিন্তু পুরো সিস্টেমটাই অচল। তার মানে দাঁড়ালো, কার্নেল হলো সফটওয়্যার আর হার্ডওয়্যারের মধ্যে একটা অদৃশ্য সেতুর মতো। এখন আসল মজাটা হলো, এমন কিছু মানুষ আছেন যারা এই সেতুর গঠন, এর শক্তি আর দুর্বলতাগুলো খুব ভালোভাবে বোঝেন। তারাই হলেন হ্যাকার। তারা এই সিস্টেমটাকে গতানুগতিক ধারার বাইরে গিয়ে আবিষ্কার করার চেষ্টা করেন। হ্যাকার শব্দটা কিন্তু সবার জন্য এক নয়। এর পেছনে থাকা প্রেরণা আর নৈতিকতার ওপর ভিত্তি করে এর একটা বিশাল জগৎ আছে। হোয়াইট হ্যাট আর ব্ল্যাক হ্যাট হ্যাকারের মধ্যে মূল পার্থক্যটা আসলে একটাই শব্দে বলা যায়, আর সেটা হলো অনুমতি। হোয়াইট হ্যাট হ্যাকাররা কোনো সিস্টেমের মালিকের অনুমতি নিয়ে তার নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করে। কেন? যাতে সিস্টেমটাকে আরও সুরক্ষিত করা যায়। আর অন্যদিকে ব্ল্যাক হ্যাটরা অনুমতি ছাড়াই সিস্টেমে ঢোকে, হয় ব্যক্তিগত লাভের জন্য, না হয় ক্ষতি করার উদ্দেশ্যে। কিন্তু হ্যাকিংয়ের জগৎটা শুধু সাদা আর কালোতে ভাগ করা নয়। এর মাঝেও অনেক কিছু আছে। যেমন ধরুন, গ্রে হ্যাট হ্যাকাররা। তারা হয়তো অনুমতি ছাড়াই কোনো সিস্টেমে ঢোকে, কিন্তু ক্ষতি করার বদলে মালিককে তার দুর্বলতা সম্পর্কে জানিয়ে দেয়। আবার স্ক্রিপ্ট কিডি বলে এক ধরনের চরিত্র আছে, যারা আসলে অন্যের তৈরি করা টুলস ব্যবহার করে হ্যাকিং করে, কিন্তু এর পেছনের কৌশলগুলো তেমন কিছুই জানে না। সুতরাং বাস্তবতাটা আসলে অনেক বেশি জটিল। হ্যাকারদের নিয়ে সাধারণ মানুষের যে ধারণা, সেটা কিন্তু একদিনে তৈরি হয়নি। ইতিহাসের কিছু বিশেষ ঘটনার মাধ্যমে এই ধারণাটা ধীরে ধীরে তৈরি হয়েছে। এই টাইমলাইনটা দেখলে স্পষ্ট বোঝা যায় পরিবর্তনটা কত দ্রুত হয়েছিল। 60-এর দশকে যারা ছিলেন শুধু কৌতূহলী প্রযুক্তিপ্রেমী, তারাই 80-র দশকে ওয়ার গেমস নামের একটা সিনেমার পর জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ালেন। মানে কৌতূহলী অভিযাত্রী থেকে জনশত্রু হয়ে উঠতে মাত্র কয়েকটা বছর সময় লেগেছিল। বেশ, আমরা হ্যাকারদের প্রকারভেদ আর ইতিহাস নিয়ে তো কথা বললাম, কিন্তু এবার আসল প্রশ্নে আসা যাক। একটা হ্যাক আসলে কিভাবে কাজ করে? এর পেছনের প্রক্রিয়াটা ঠিক কি? সিনেমায় যেমন দেখায়, ব্যাপারটা মোটেও তেমন এলোমেলো টাইপিং নয়। আসল হ্যাকিং একটা খুব গোছানো প্রক্রিয়া। প্রথমে হ্যাকার তার লক্ষ্যবস্তু সম্পর্কে যতটা সম্ভব তথ্য জোগাড় করে। এরপর সেই তথ্যের উপর ভিত্তি করে সিস্টেমের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করে। আর সবশেষে সেই দুর্বলতাকে কাজে লাগিয়েই সিস্টেমের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এটা আসলে ধৈর্য আর কৌশলের খেলা। আরেকটা খুব জরুরি বিষয় হল, সবচেয়ে আধুনিক প্রযুক্তিও কিন্তু মানুষের ভুলের কাছে হার মানতে পারে। এই জন্যই দেখবেন বেশিরভাগ হ্যাকিংয়ের কৌশল সরাসরি মানুষকে টার্গেট করে তৈরি। যেমন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং দিয়ে কাউকে বোকা বানিয়ে তথ্য বের করা, ম্যালওয়্যার পাঠিয়ে ডিভাইসের দখল নেওয়া, বা দুর্বল পাসওয়ার্ড অনুমান করে সিস্টেমে ঢুকে পড়া। আসলে অনেক সময় দেখা যায় সবচেয়ে দুর্বল লিঙ্কটা প্রযুক্তি নয়, বরং আমরা নিজেরাই। তো আমরা প্রযুক্তি, মানুষ আর বিভিন্ন কৌশল নিয়ে কথা বললাম। এবার দেখা যাক এই সবকিছু মিলে বাস্তব জগতে কী ধরনের পরিস্থিতি তৈরি হয়, আর তার শেষ পরিণতি বা কী হতে পারে। দেখুন, হ্যাকারদের উদ্দেশ্য কিন্তু নানা রকম হতে পারে। কেউ হয়তো টাকার জন্যই কাজ করে, কেউ রাজনৈতিক প্রতিবাদের জন্য,
আবার কেউ হয়তো এটাকে নিছক একটা বুদ্ধির খেলা হিসাবেই দেখে। তাই হ্যাকিংকে শুধু ভালো বনাম মন্দ এই সহজ সমীকরণে ফেলাটা ঠিক হবে না। এর পেছনের উদ্দেশ্যটা বোঝা খুব জরুরি। আর এই উদ্দেশ্যের পার্থক্যের কারণেই আইন-কানুন তৈরি করা হয়েছে। এই আইনগুলো এটা নিশ্চিত করে যে যারা অনুমতি নিয়ে সিস্টেমে নিরাপত্তা পরীক্ষা করে আর যারা অনুমতি ছাড়া ক্ষতি করার জন্য ঢোকে তাদের মধ্যে যেন একটা স্পষ্ট পার্থক্য থাকে। আমাদের এই ডিজিটাল জগতে সবার অধিকার আর গোপনীয়তা রক্ষা করার জন্য এই আইনগুলো থাকাটা খুবই দরকারি। তাহলে শেষ প্রশ্নটা হলো, কোডের উপর তৈরি এই যে ডিজিটাল বিশ্বে আমরা বাস করি, সেখানে হ্যাকাররাই কি এর শক্তি এবং দুর্বলতা দুটোই তৈরি করছে? কারণ একদিকে যেমন তারা সিস্টেমের ভুল ধরিয়ে দিয়ে আমাদের সুরক্ষিত হতে সাহায্য করে, তেমনি অন্যদিকে তারাই আবার সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়ায়। সম্ভবত কোড নির্ভর এই বিশ্বে হ্যাকাররা একটা আয়নার মতো, যা আমাদের নিজেদের তৈরি করা সিস্টেমের সবচেয়ে ভালো আর সবচেয়ে খারাপ দিকটাকেই আমাদের সামনে তুলে ধরে।